তা যাই হোক, এইটুকু একটু প্রচেষ্টায় এবং ওর খাটনিতে ও যেটুকু রেজাল্ট করেছে তাতে আমি খুশি। ভালো মাস্টারমশাই বলো, ভালো কোচিং সেন্টার বলো, আমি কিন্তু ওকে দিতে পারিনি। এরপরে না একটু স্ন্যাক্সের দোকানে যাব। আর একটু ইচ্ছা আছে নাকি? আর একটু ইচ্ছা বলতে जूनियर केजी बहुत बड़ा क्लास है उसका, जूनियर केजी। बहुत अच्छा लगा हम लोगों को आप लोगों से बात करके। गुड मॉर्निंग सकलके, वेलकम बैक टू गाने आड्डाय। आशा करी सकलेई एकेबारे सुस्थ आछो। আজকে কিন্তু আমাদের একটা খুশির দিন, আনন্দের দিন। গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো আমার ভাই পরীক্ষা দিয়েছিল, আমি বলেছিলাম, তো ভালো রেজাল্ট করেছে, মানে আমরা খুশি। ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তা আমি যখন ওকে স্কুলে ভর্তি করেছি, আমি প্রায় বাবার সাথে একরকম যুদ্ধ করেই স্কুলে ভর্তি করেছি যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারিনি, ওকে আমি পড়বো, ওকে তুমি পড়াবে। মানে আমি গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছি, ফর্ম তুলে এনেছি, তারপর ভর্তি করেছি। এবার ও যখন ছোট্ট একদম, বাবা হঠাৎ করে মারা গেল, তখন তো মাথায় আকাশ ভেঙে পড়লো। চারিদিকে অনেক রকম আর্থিক সমস্যা শুরু হয়ে গেল আর কি, কিভাবে সংসার চালাবো সেসবও মাথায় আসছিল না। তো আমি দিন সাতেকের জন্য ওর স্কুলটা বন্ধ করে দিয়েছিলাম। অনেকে আমাকে বলেছিল যে তুমি পারবে না খরচা টানতে, বন্ধ করে দাও, এখন এরকম অবস্থা, এখানের যে কোনো একটা স্কুলে ভর্তি করে দাও। তা একরকম জেদ বশতই আমি কিন্তু বলেছিলাম যে না, আমি ওকে ছাড়াবো না। কিন্তু হয় না যে পাঁচটা কথা পাঁচ দিক থেকে যখন তোমার কানে আসে না, কিছু সময়ের জন্য হলেও কিন্তু মনটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় যে সত্যি তো পারবো তো। তাই এইসব চিন্তা ভাবনায় দিন সাতেকের জন্য না ওকে স্কুলটা আমি বন্ধ করে দিয়েছি। তখন ওই হাত দুটো এসে আমার হাত দুটো ধরে বলেছিল, আমি কি স্কুলে যাব না, আমাকে তুমি আর স্কুলে পাঠাবে না? তা আমি ওর সেই দিনের কথাটার কোনো উত্তর দিতে পারিনি। তা যাই হোক, 7 দিন ও যখন স্কুলে গেল না, ওর স্কুল থেকে আমাকে ফোন করে। তা ওদের যে স্কুলের প্রিন্সিপাল, উনি আর ওনার ওয়াইফ আর কি মূলত স্কুলটা তখন চালাতো। তো ওনার ওয়াইফই আমাকে ফোন করে আমাকে আর আমার মাকে ডেকে পাঠাতো। তা আমরা যাই, আমাদের গিয়ে আমাদের জিজ্ঞেস করে যে ওকে কেন স্কুলে পাঠাচ্ছ না। তা আমরা তখন বলি যে এরকম এরকম ঘটনা আমাদের সাথে ঘটে গেছে, ও আর এই স্কুলে আসবে না ম্যাডাম, আমরা খরচা টানতে পারবো না, ও পড়বে। তো তখন উনি বলেন যে কেন করবে না, কেন ওর প্রিভিয়াস রেজাল্ট এত ভালো, ও কেন করবে না, তুমি কত টাকা আমাকে দিতে পারবে? উনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেন। তা আমি তখন বিশ্বাস করো কিছু না বুঝে বলেছিলাম আমি 500 টাকার বেশি পারবো না, কারণ আমি জানি ওর ওখানে পড়া হবে না, ওর গাড়ি ভাড়া এবং মাইনা দুটো নিয়ে আমি 500 টাকা দিতে পারবো, ওর ম্যাডামকে বলেছিলাম। তখন বলেছিল তুমি 500 টাকা পারবে তো, ওকে পাঠিয়ে দিও। তা ওই যে একটা ওর মানে মোড় এলো যে ওই স্কুলটা ছাড়ানো হলো না, তারপর থেকে কিন্তু স্কুল আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে। ভালো মাস্টারমশাই বলো, ভালো কোচিং সেন্টার বলো, আমি কিন্তু ওকে দিতে পারিনি। আমার এক স্টুডেন্ট ছিল, ওকে ও আর্টস গ্রুপ পড়াতো, আমার স্টুডেন্ট, আমার কাছে ও 9, 10, 11, 12 কলেজ, ইভেন এমএরও কিছু পড়াশোনা যখন পারতো না আমার থেকে জিজ্ঞেস করতো, সেই স্টুডেন্টটিকে আমি নির্ভরযোগ্য মনে করেছিলাম। পৌলমী ওর নাম। আমি সেই স্টুডেন্টকেই বলেছি, পৌলমী ভাইকে একটু দেখিস, আমি কিন্তু বেশি টিচারের মায়না দিয়ে ওকে পড়াতে পারবো না। আর বিরাটিতে একজন ম্যাডাম ছিল যে ওকে সায়েন্স গ্রুপ দেখতো, সেও একদম অক্লান্ত পরিশ্রম করে ওকে কিন্তু পড়িয়েছে। তো যাই হোক, আজকে একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, অনেকগুলো কথা বলতে হলো। তো দেখো, তারপরে যখন ওর ক্লাস 9-এ উঠলো, তখন আমি চলে এলাম এখানে। আর বাড়িতে যদি একমাত্র একটু কারোর কথা মন দিয়ে শুনতো, সেই ব্যক্তিটি ছিলাম আমি। মার কথা যে শুনতো না তা কিন্তু না, কিন্তু মার যে কথাটা ওকে 10 বার বলতে হবে, আমার হয়তো একবার বললে কাজ হতো। তো যাই হোক, সেইভাবেই 9 থেকে 10-এ ওঠা। এবার 10-এ উঠলে কি হয়, এই সময়টা মানে বয়সের যে সন্ধিক্ষণটা, এই সময় কিন্তু অনেক ছেলেপিলেই একটু মানে অন্য দিকে চলে যায়, বন্ধু বান্ধব, আড্ডা, ঠিক আছে, খেলাধুলার, এখন ডিভাইস, ফোন, এই সব তো থাকেই। তোমরা শুনলে অবাক হবে, আমার ভাইয়ের কাছে বা আমার মায়ের কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন এখনো নেই, বা আমি তাদের দিইও নি। কেন না, ও মাধ্যমিক দিলে কথা ছিল যদি ও 80% পায় তাহলে আমি ওকে ফোন কিনে দেবো। যথারীতি কিন্তু ও 80% পায়নি। ওর যখনই পরীক্ষা দিয়ে এসেছে, ও তখনই আমাকে বলেছে আমি কিন্তু 80% পাবো না, তুমি কিন্তু আমাকে মাধ্যমিকে ফোন দেবে না, আমি এইচএসে যখন 80% পাবো তুমি আমাকে তখন ফোন দিও। ও যখন টেস্ট পরীক্ষা দিয়েছে, মানে টিল জানুয়ারি টু নভেম্বর অবধিও সেরকম পড়াশোনাই করেনি। টেস্টের রেজাল্ট যখন বেরিয়েছে তখন আমার পুরো মাথায় হাত। তো তারপর
যা হয় মানে মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। মানে বিশ্বাস করবে না, 47% মতো নাম্বারও পেল। মানে যেই ছেলে 80%-এর নিচে ক্লাস 6-8 অবধি 75 to 80%-এর নিচেও কোনোদিনও নাম্বার পাইনি। তা খুব ওকে প্রথম থেকেই বোঝানো শুরু করলাম, দেখ এবার কিন্তু মাধ্যমিকে এসব করার পরেও যখন টেস্টে গিয়েও দেখলাম যে আরে এ তো পুরো ডুবিয়ে দিচ্ছে, 45 to 47% এরকম মার্কস নিয়ে টেস্টের রেজাল্ট বেরোলো। তো তখন আমি পুরো মানে অসহায় ফিল করলাম যে আরে আমি তো এতজনের সাথে যুদ্ধ করে ওকে এই স্কুলে রেখেছি, কবে আমাকে পরিবারের কত লোকজন বলেছে যে ছাড়িয়ে দে, পারবি না, ওকে তো অন্তত তাদের কাছে মুখ ফুটে বলার মতো একটা রেজাল্ট করতে হবে। আমি দেখো যে ছেলে টেস্টে 45 থেকে 47% পায়, তার থেকে কি আমি অ্যানুয়ালে 85% আশা করতে পারি? কোনোদিনও সম্ভব না। তাকে তো চাপিয়ে দিলে হলো না। আমি শুধু তোকে একটা কথা বললাম, আমি বললাম দেখ তোর হাতে 2 মাস সময় আছে, মানে 60 দিন। এই 60 দিনে হয়তো আমি তোকে 25 থেকে 30 বার ফোন করবো। তুই যদি আমার কথা শুনিস তাহলে হয়তো তোর রেজাল্ট একটু পার ডে বলো, পার ডে সেটা বলো। 60 দিনে প্রতিদিন 20 থেকে 25 বার প্রতিদিন। হ্যাঁ, আমি ও রাত্রিবেলা জেগে পড়তো, আমি এই ব্যালকানিতে মশার কামড়ে বসে থাকতাম। ও রাত্রিবেলা পড়ে কতটা কি লিখেছে না লিখেছে আমাকে জানাতো, তারপরে আমি শুতে যেতাম। আমি এই 2 মাস কিন্তু আমার ছেলেটাকেও সেভাবে রাত্রিবেলা সময় দিতে পারিনি, ওর বাবা ছেলেটাকে নিয়ে শুয়ে পড়তো। তা যাই হোক, এইটুকু একটু প্রচেষ্টায় এবং ওর খাটনিতে ও যেটুকু রেজাল্ট করেছে তাতে আমি খুশি। 70%-এর থেকে একটু ওর কম হয়েছে। দুটোতে লেটার আছে, বাংলা আর ভূগোল। আর ইংরাজিতে 4 নম্বরের জন্য লেটার পাইনি। আর সায়েন্স গ্রুপে মোটামুটি সবই ওই 5-এর ঘরে 6-এর ঘরে। এটা যদি একটু বাড়তো তাহলে ওর 500-র ঘরে নাম্বারটা চলে আসতো। ভাইয়ের এই সফলতার পিছনে কিন্তু আরেকজনের অবদানের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার মা। আমার মা কিন্তু এখন একাই 100। আমার বাবা যতদিন ছিল কত কেজি চাল লাগতো, কত কেজি আলু লাগতো, কত কেজি তেল লাগতো, সেইটুকুনি কিন্তু সেই মহিলা কোনোদিনও হিসেব রাখেননি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে একা হাতে সব করছে। ছোট্ট স্টুডিওটাকেও বাঁচিয়ে রেখেছে, বাইরের কাজও করছে, ঘরের কাজও করছে। কিন্তু মায়ের কথা কিন্তু আজকে না বললে, মানে শুধু নিজেকেই সফলতা দিলাম, মাকে বললাম না, তাহলে কিন্তু এক পক্ষ নেওয়া হয়ে যাবে। রাত্রিবেলা আমিও এখানে বসে থাকতাম, মাও বসে বসে, আমার মা খুব ভালো পুরুষ গুনতে পারে, ওগুলো করতো যাতে ও জেগে থাকে। তো আমি, মা এবং ভাই 3 জনের সম্মিলিত একটা প্রচেষ্টা। তো যাই হোক, আজকে ভাইয়ের জন্য আমি একটু মন্দিরে পুজো দিতে যাব। আমি বাবা ভোলানাথের কাছে, ও ভীষণ শিব ঠাকুরের ভক্ত, আমার বাবাও ভীষণ শিব ঠাকুরের ভক্ত ছিল। আমাদের বাড়িতে বড় প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, আমার ভাইও খুব মন দিয়ে সেখানে পুজো করে। আমি এখানে পাশেই মহাদেব মন্দির আছে, বলেই রেখেছিলাম যে ও রেজাল্ট বেরোলে, যদি ও ফার্স্ট ডিভিশন পায়, ঠাকুর আমি শুধু এইটুকুই চেয়েছিলাম, যদি ও ফার্স্ট ডিভিশন পায় তাহলে আমি গিয়ে তোমাকে পুজো দিয়ে আসবো। আর ওখানে না বিশাল বড় বড় মালা বিক্রি হয়। তাই অয়নকে আমি বলেছি যে এখানে আমাদের যার থেকে আমরা রোজ ফুল আনি, সেই যে মাসি মেশো আছে তাদেরকে বলেছি মোটা করে একটা মালা বানিয়ে দিতে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে মহাদেব মন্দিরের সামনেও রজনীগন্ধা থাকে। থাকে, ওরা আজকেই থাকলো না, বেলা হয়ে গেছে না। যাক, খারাপ হয়নি খুব একটা। এরা হ্যাঁ, এরকম থাকবে। ব্যাস ব্যাস, বেলপাতা নিয়ে নাও। বিয়ের ডালি সাজা না, তুমি তো মনে হয় ডালি সাজিয়ে নিয়েছো। চলো তাহলে এবার বেরিয়ে আবার মন্দিরে গিয়ে দেখা হবে। চলে এসেছি তো মন্দিরে, কিছুটা জল পড়ে গেছে ঘটি, কিছুটা। হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে না ওখানটায়, রাস্তাটা ভালো নেই। ওই খবর কিছু আছে। ওনাকে দাও। ফুল বেলপাতা নিলে একটু নিলাম, ছেলেটা শুধু করবে তো একটু ঘরে থাকবে। যাও এবার, মানুর ফেভারিট ধরছি আমি তো। যাও বাবা, ওকে দিয়ে পড়াও সেটার মধ্যে। হ্যাঁ,
উপরে হাত পাবে না তুমি। যা। পুজো দেওয়া শেষ, ফাঁকায় ফাঁকাইতেই দিয়েছি, সেরকম ভিড় ছিল না। এইটুকু তো 2-5 জন মন্দিরে থাকবে, তাই না বল? যাই হোক, মনটা বেশ শান্তি যে যেটা ইচ্ছে প্রকাশ করেছিলাম সেটা পূরণ হয়েছে, দিয়েছি। এরপরে না একটু স্ন্যাক্সের দোকানে যাব। আর একটু ইচ্ছা আছে নাকি? আর একটু ইচ্ছা বলতে, এখানে অনেক লোক আছে মিউনিসিপ্যালিটি থেকে যারা রোজ রাস্তা পরিষ্কার করে। অল্প কিছু 10-15 জনের মতো একটু খাবার কিনবো, ওই যারা রাস্তা পরিষ্কার করে তাদেরকে একটুখানি জল আর এই খাবারটা দিয়ে দেবো, দিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। इसमें बालू शाही चला गया? নাও ধরো, এটা আমাদের খাবার। আর কি নিলে বলে দাও একটু। একটা বড়া পাও নিয়েছি, সামোসাগুলো একটু গরম আছে, হাত দিলে গরম লাগছে, আর বড়া পাও হচ্ছে এখন একদম গরম গরম ভাজছে, ওই জন্য একটা বড়া পাও নিয়েছি, একটা বালুশাহী নিয়েছি, আর 1 বোতল করে জল। হয়ে গেছে, চলো এবার বেরিয়ে পড়বো। বাড়ির কাছে ওদের চলে এসছে ওরা। আগে জল দাও সবাইকে। दो बोलो आप लोग पानी पीना, गर्मी है ना बहुत। पता है इन लोग कितना कितना हार्ड वर्क करते हैं। हाँ, पूरा रास्ता साफ रखने के लिए, सोसाइटी साफ रखने के लिए, पता है। लो सबको बोलो आप लोग खाना। हाँ हाँ, फास्ट स्टॉप को दिया था। दो मौसी को दो। नाम बोलो। जूनियर केजी। बहुत बड़ा क्लास है उसका, जूनियर केजी। ये SNDP स्कूल में पढ़ता है। अभी भी खत्म नहीं हुआ है। मराठी मत बोलो। हम लोग एक्चुअली महाराष्ट्र से है नहीं, हम लोग कोलकाता से है, वेस्ट बंगाल से। बंगाली है, इधर पे काम की वजह से आए हैं। तो आप लोग को आने के बाद से हम लोग देखते हैं, हम लोग 1.5 साल हो चुके हैं। हम लोग सोचते हैं आप लोगों के साथ आके बात करेंगे। आप लोग इतना हार्ड वर्क करते हो इधर पे पूरा साफ सुथरा रखने के लिए। और कल मेरे भाई का रिजल्ट आउट हुआ है उधर पे, उसने अच्छा रिजल्ट किया है, इसीलिए हम लोगों ने सोचा कि आप लोगों को थोड़ा पानी पिलाते हैं। कुछ खिलाने जैसा है नहीं, थोड़ा पानी गर्मी में। ये वो उधर पे काम करते हैं, हम लोग दे देंगे, वो दे देंगे। आप ले लीजिए, हम सबको दे देंगे। बहुत अच्छा लगा हम लोगों को आप लोगों से बात करके, খুব খুশি হয়েছে দিয়ে। ওরা 10-12 জন আছে, বুঝলে, এখানে 6 জন আছে, আর বাদবাকি প্যাকেটগুলো আর জলগুলো ওদেরকে দিয়ে দিলাম। ওরা এখানে একটা স্কুল আছে, বাকি ওনারা বাকি জনরা ওই স্কুলের সামনে কাজ করছে, তো ওখানে আর আমরা যাবো না, ওরাই ওদেরকে ডিস্ট্রিবিউট করবে। খুব পরিশ্রম হয়, রাস্তাগুলো এত পরিষ্কার থাকে এদের জন্যই মূলত। একদম। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এই যে ফ্ল্যাটটা, এই দিকটা হচ্ছে আমাদের ড্রাই ব্যালকনি। তো আমি রোজ ড্রাই ব্যালকনি থেকে না এদের এই সময়টা দেখছি, এবং এত অক্লান্ত পরিশ্রম করে, তো ভালো লাগলো। আমাদের ইচ্ছে ছিল কাউকে একটু খাওয়ানোর, এই মানুষগুলোকে একটু খাওয়ালাম যেটুকু আমাদের সাধ্যের মধ্যে। তাহলে ভিডিওটাকে আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা। টাটা টাটা। টাটা। আবার যদি খাবার ফ্রি দেয় আবার নিয়ে আসবো। আচ্ছা চলো টাটা।